হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি লার্ন নাও। আজকের বিষয় ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রথম চ্যাপ্টার, যা গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে ডিটেলে আলোচনা। সো লেটস ডিসকাস। ইতিহাস শব্দের অর্থ হচ্ছে কি? পুরনো দিনের কথা। ইতিহাস মানে কি? যা আমরা পুরনো দিন সম্বন্ধে পড়াশোনা করি, সেটাই হচ্ছে ইতিহাস। কবে, কেন, কীভাবে, কোথায়, মানে মানুষের কবে উৎপত্তি হয়েছে, কেমন করে ধাতুর যুগ আসলো, কেমন করে মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাতে শিখলো, এসব কিছুই এখানে আছে। তারপর কি আছে? অনেক অনেক দিন আগের কথা। অনেকে জানে না যে অনেক অনেক দিন আগে কী ছিল, সেটাই এখানে আছে। যে অনেক অনেক দিন আগের কথা আমরা কিভাবে জানতে পারি? আমরা অনেক অনেক দিন আগের কথা জানতে পারি লেখা পড়ে, ছবি দেখে। ওকে, তবে এমন একটা সময় ছিল যে সময়ের কোনো লেখাও নেই, কোনো ছবি নেই। তাহলে আমরা সেই সময় সম্পর্কে কেমন করে জানব? সেই সময় সম্পর্কে জানার একমাত্র উপায় হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, যেগুলি স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলার মধ্যে পড়ে। বা মানুষ যত সমস্ত কিছু জিনিস ব্যবহার করত, বা মানুষের কঙ্কাল, সেগুলি ভেঙে গিয়ে বা মানুষ মারা গিয়ে মাটির চাপা পড়ে যায়, সেগুলি থেকে জানতে পারি। তারপর এখানে দেখতে পাচ্ছ এই যে নদীমাতৃক সভ্যতা। নদীমাতৃক সভ্যতা কি? প্রাচীনকালে মানুষ শুধু করতো কি? তারা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো, তাদের বাড়িঘর ছিল না। তারপরে এক সময়ে এলো যখন তারা বাড়িঘর বানাতে শিখলো, তখন তারা করে কি? যেখানে নদী আছে, নদীর ধারে বাস করতে শুরু করলো। কেন? কারণ নদী থেকে তারা জল পেত, সেখানে সেই জল দিয়ে তারা চাষবাস করত। ওকে, আর তখন চাষবাস করেই তারা জীবনযাপন করলো। তখন কৃষিকাজের সাথে সাথে পশুপালন শুরু করলো। তার জন্য নদী তাদের কাছে ছিল। সেই সময়ের মানুষের যা যা দরকার হতো, নদী তাদের সব কিছুই দিত। তার জন্য যেহেতু সেই সময় নদীকে কেন্দ্র করে মানুষ বসবাস করতে শুরু করেছিল, তার জন্য সেই সভ্যতাকে আমরা বলি নদীমাতৃক সভ্যতা। তারপর আছে কি? ইতিহাসে খালি মানুষের কথা থাকে কেন? মনে করো বাঘ, সিংহ, গরু, ছাগল যেটা এখানে আছে, তার কি কোনো দিন তাদের মা বাপের নাম জানতে চায় না? মানুষ চায়। তাছাড়া মানুষের দরকারও আছে। তাছাড়া ইতিহাসে যা কিছু উন্নতি করেছে, কারা করেছে? মানুষ করেছে। গরু ছাগলরা কিছুই করেনি। তার জন্য ইতিহাসে শুধু মানুষের কথাই জানতে চাওয়া হয়। তারপর ইতিহাসে আছে অনেক খবর, যেমন কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখলো, কীভাবে ঘরবাড়ি বানাতে শিখলো, কীভাবে রান্না করতে শিখলো। ওকে, তারপর কীভাবে তারা একজোট হয়ে থাকতে শিখলো, কীভাবে গ্রাম শহর তৈরি করলো, সব কিছুই আছে ইতিহাসে, যা আমরা ধীরে ধীরে জানবো। ওকে, তারপর আছে কি দেখি? ইতিহাস আর ভূগোল। ইতিহাস আর ভূগোল। মনে করো এমন একটা জায়গা আছে বর্তমান ভারতে আমাদের, যেখানে নদী আছে। আর আরেকটা জায়গা যেমন রাজস্থান, সেখানে কি আছে? মরুভূমি আছে। তাহলে যেখানে নদী আছে সেখানকার মানুষগুলো কী নিয়ে বসবাস করবে? কী নিয়ে তারা বাঁচবে? তারা নদীর জল দিয়ে চাষবাস করবে, নদীতে মাছ ধরবে। আর যেখানে মরুভূমি আছে, সেখানে জল নেই, তার জন্য তারা নদীর ওপর নির্ভর করবে না। এখানে একটা ঘটনা, এখানে আরেকটা ঘটনা ঘটতেছে, যা আর ঘটনাই হচ্ছে ইতিহাস। কোনো যদি বড় কোনো যদি ঘটনা ঘটে, সেটাই হচ্ছে ইতিহাস। মনে করো তুমি যদি বড় কোনো কিছু করো, তাহলে তোমার সম্বন্ধেও ইতিহাস লেখা হবে। তো এখানে একটা ঘটনা ঘটতেছে, আর এখানে একটা ঘটনা ঘটছে। ওকে, আর এই ঘটনাগুলো ঘটছে কোথায়? পরিবেশে, বিভিন্ন পরিবেশে। এখানে জল আছে, তার জন্য এখানকার পরিবেশ আলাদা। আর এখানে বালু আছে শুধু, তার জন্য সেখানকার পরিবেশ আলাদা। তাহলে এই ঘটনাগুলো ঘটছে পরিবেশে। আর পরিবেশ নিয়ে আলোচনা করে কে? ভূগোল। তার জন্য ইতিহাস আর ভূগোল সম্পর্কযুক্ত। ইতিহাস জানতে হলে ভূগোল জানতেই হবে, কারণ ইতিহাসে যত ঘটনা তা কোনো না কোনো পরিবেশেই ঘটেছে। তারপর আছে ভারতীয় উপমহাদেশ। উপমহাদেশ মানে প্রায় একটা মহাদেশের মতোই। এখন মহাদেশ কাকে বলে দেখে নিই একটু। এখানে আছে এশিয়া মহাদেশ, এখানে আছে আফ্রিকা মহাদেশ। তো এই সমস্ত কিছু হচ্ছে মহাদেশ। আর এখানে দেওয়া আছে উপমহাদেশ মানে একটা প্রায় মহাদেশের মতোই, তার মানে মহাদেশের মতোই বড়। আর এই আমাদের যে ভারতীয় উপমহাদেশ আছে, সেটা গড়ে উঠেছিল কি? এই যে বর্তমানে এখানে কি আছে? পাকিস্তান, এখানে আছে কি? নেপাল,
এখানে আবার একটা ছোট্ট জায়গা নিয়ে কি আছে ভুটান, এখানে আছে বাংলাদেশ, আর এটা আমাদের সম্পূর্ণ ভারতবর্ষ। তাহলে এই পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, ভারত, এই সবকটি দেশ মিলে প্রাচীনকালে ছিল ভারতীয় উপমহাদেশ। বুঝতে পারলে? তারপর কি আছে এখানে, আর এই আমাদের ভারতীয় উপমহাদেশের কোন দিকে কি আছে, এদিকে পর্বত আছে, এখানে নদী আছে, এখানে গঙ্গা নদী আছে, আর যেখানে যেখানে নদী আছে সেখানকার যে জমি আছে সেটা প্রচণ্ড উর্বর, তার জন্য সেখানে চাষবাস বেশি ভালো হয়। তারপর কি আছে, ভারতীয় উপমহাদেশকে এক সময় ভারতবর্ষ বলা হতো। তাহলে এই যে ভারতীয় উপমহাদেশ যাকে আমরা দেখলাম এখনই, সেটাকে একসময় ভারতবর্ষ বলা হতো, তবে সব সময় এটাকে ভারতবর্ষ বলা হতো না। ভারত ছিল একটি পুরনো জনগোষ্ঠী, আর এই যে ভারতবর্ষ কথাটি আছে সেটা এসেছে ভারত থেকে। ভারত ছিল একটা পুরনো জনগোষ্ঠী, জনগোষ্ঠী মানে কি, যেখানে এক জাতির অনেকগুলো মানুষ বসবাস করে। ওকে, তাহলে এই ভারত নামে জনগোষ্ঠীটি যে অঞ্চলে থাকতো, যে অঞ্চলে বাস করতো, তার নাম হলো ভারতবর্ষ। আর ভারত শব্দের একটি অর্থ তাই কি, ভারতের বংশধর। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে ভারতে প্রথম কবে ট্রেন গাড়ি যার উত্তর হবে 1853 সালের 16 এপ্রিল। 1853 সালের 16 এপ্রিল, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপর কি আছে যে যে ভারতে প্রথম কবে ট্রেন চলে সেটা আমরা জানতে পারছি যে 1853 সালে, কিন্তু মানুষ প্রথম কবে আগুন জ্বালাতে শিখেছে, প্রথম কবে চাকার আবিষ্কার করছে, সে সময় সম্পর্কে আমরা কোনো কিছু জানতে পাই না। কেন পাই না? কারণ সে সময়কার মানুষ সময় কি তা জানতো না, তারা ঘড়ি দেখতে জানতো না, ক্যালেন্ডার ছিল না, কিছু ছিল না। তার জন্য তারা কোন সময়ে কী আবিষ্কার করেছে, কে করেছে তা সেটা, বা তারা লিখতেও জানতো না, তার জন্য তারা লিখে রেখে যায়নি। ওকে, তারপর এখানে আছে আর্যাবর্ত ও দক্ষিণাত্য। এই যে এখানে আছে কি বিন্ধ্যা পর্বত, কী আছে এখানে বিন্ধ্যা পর্বত, আর এখানে আছে আমাদের উত্তর পশ্চিম সীমান্ত। এদিক দিয়েই ইংরেজরা ভারতে এসেছিল। ভারতের যত বাইরের মানুষ এসেছিল ভারতকে আক্রমণ করতে, তারা এসেছিল এই দিক দিয়েই বেশিরভাগ। ওকে, তবে ইংরেজরা এসেছিল এই যে সমুদ্র দিয়ে, আরেকটু ভুল বললাম, কিন্তু ভারতের বেশিরভাগ যত বিদেশি আক্রমণ হয়েছিল তারা আক্রমণ করেছিল আমাদের এই সীমানা দিয়েই, যেখানে এখন পাকিস্তান অবস্থিত। ওকে, তো আর্যরাও এসেছিল এই দিক দিয়েই, তার জন্য তারা এসে এই অঞ্চলে বসবাস শুরু করে দেয়। তার জন্য এই যে বিন্ধ্যা পর্বত, তার উত্তর দিকের অংশের নাম কি, আর্যাবর্ত, কেননা এখানে আর্যরা থাকতো। আর এই যে বিন্ধ্যা পর্বতের দক্ষিণ দিকের অংশ, সেখানকার নাম দক্ষিণাত্য, আর এখানে থাকতো কারা, দ্রাবিড় ভাষার লোকরা। তাই কাবেরী নদীর দক্ষিণ অংশকে বলা হতো দ্রাবিড় দেশ। তারপর কি আছে, প্রাক ইতিহাস আর ইতিহাস। প্রাক ইতিহাস মানে কি, প্রাক মানে আগের। ওকে, প্রাক ইতিহাস মানে সোজাসুজি দেখি যে সময় মানুষ লিখতে পারতো না, লেখা কি সেটাও জানতো না, তার নাম হচ্ছে প্রাক ইতিহাস। তারপর আছে প্রাক ইতিহাস। আর এই যে প্রাক ইতিহাস আছে সেটা ছিল আজ থেকে অনেক বছর আগে, যখন মানুষ পাথরের ব্যবহার জানতো, তখন ছিল প্রাক ইতিহাস। তারপর আছে প্রাক ইতিহাস ছিল হরপ্পা সভ্যতার সময়, যখন মানুষ লিখতে পারতো, কিন্তু তাদের লেখাগুলি আমরা আজও পড়তে পারিনি। যেমন হরপ্পা সভ্যতার যে লিপি আছে, লেখা আছে, সেটার অক্ষরগুলো আমরা আজও বুঝতে পারি না, বা আমাদের যে ঐতিহাসিকরা আছে তারা আজও সেগুলি পড়তে পারেননি। তার জন্য প্রাক ইতিহাস হচ্ছে যে সময় লেখা পাওয়া যায় কিন্তু সেই লেখাগুলি পড়া যায় না, আমরা এখনও পর্যন্ত পড়তে পারিনি। আর তারপর আছে ইতিহাস হচ্ছে যে সময় লেখা পাওয়া যায়, পড়াও যায়, সেই সময়কে বলা হয় ইতিহাস বা ঐতিহাসিক যুগ। আর বর্তমানে চলছে ঐতিহাসিক যুগ। ওকে, এখানে গুরুত্বপূর্ণ কটা কোশ্চেন আছে, দেখি কি। কনিষ্কাব্দ, গুপ্তাব্দ, হর্ষাব্দ। এই যে কনিষ্কাব্দ, যখন কুষাণ সম্রাট কনিষ্ক, কুষাণ বংশের সবথেকে শ্রেষ্ঠ, সবথেকে ভালো সম্রাট কনিষ্ক, তিনি যেদিন সিংহাসনে বসেন সেদিন থেকে একটা অব্দ মানে হচ্ছে সময় গণনা, সেদিন থেকে একটা অব্দ চালু করেন, যার নাম হচ্ছে কনিষ্কাব্দ। সেটি কবে চালু করেন, 78 খ্রিস্টাব্দে। মানে এখন 2021 চলতেছে, 2021 থেকে যদি 78 বাদ দেওয়া যায়, যেটা আসবে সেটা হচ্ছে কনিষ্কাব্দ। তারপর এখানে আছে গুপ্তাব্দ।
গুপ্তাব্দটা চালু করেছে প্রথম চন্দ্রগুপ্ত 319 থেকে কুড়ি কুড়ি খ্রিস্টাব্দে। তো 2021 থেকে যদি 319-20 বাদ দেওয়া যায়, যেটা আসবে সেটা হচ্ছে গুপ্তাব্দ। তারপর হচ্ছে হর্ষাব্দ। হর্ষাব্দ যখন হর্ষবর্ধন যখন সিংহাসনে বসেন, সেদিন থেকে চালু হয় হর্ষাব্দ। তো তিনি 606 খ্রিস্টাব্দে হর্ষাব্দ চালু করেন। তার মানে 2021 থেকে যদি 606 খ্রিস্টাব্দ 2021 থেকে যদি 606 বাদ দেওয়া যায়, যেটা আসবে সেটা হবে হর্ষবর্ধনের হর্ষাব্দ। তারপর কি আছে, খ্রিস্টপূর্বাব্দ ও খ্রিস্টপূর্বাব্দ ও খ্রিস্টাব্দ। সাধারণভাবে বলা যায় যে যীশুখ্রিস্টের জন্মের আগের সময়কালকে বলে খ্রিস্টপূর্বাব্দ, আর যীশুখ্রিস্টের জন্মের পরের সময়কালকে বলে খ্রিস্টাব্দ। যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল কবে? যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল 1 সালে। 1 সালে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল। তাহলে 1 থেকে বর্তমানে কত চলছে? 2021। তার মানে 1 থেকে এই যে 2021 সাল, সেটাকে বলবে কি? খ্রিস্টাব্দ। তাহলে তোমাকে যদি এখন বলি যে 2500 বছর আগে, তাহলে তুমি করবে কি? এই যে 2021 চলতেছে বা 2000 চলতেছে, ধরি 2000 চলতেছে, তাহলে আমি তোমাকে বললাম 2500 বছর আগে, তাহলে তুমি লিখবে কি? 500 খ্রিস্টপূর্ব। মানে সেটা যীশুখ্রিস্টের জন্মের 500 বছর আগে। 2500, কারণ 1 থেকে 2000 তো বর্তমানে চলতেছে, তার আগে, ঠিক আছে, তার আগে এক বছরেরও আগে। 1 বছরের আগে কেমন ছিল? 1 বছরের আগে ছিল -1, তার মানে 1-এর থেকে একটু ছোট। তার আগে কি ছিল? -2, তার মানে 1-এর থেকে ছোট। তার আগে কি ছিল? 2-এর আগে -3, তার আগে কি ছিল? -4। এরকম করে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে খ্রিস্টপূর্বাব্দ যেটি, সেটি সাল গণনা করা হতো কেমন করে? যে বড় থেকে ছোটোর দিকে। আর খ্রিস্টাব্দ যেটা, সেটা ছোট থেকে বড়োর দিকে, কারণ একের পর এসেছে 2 থেকে 3, কারণ 1-এর থেকে 2 বড়, 2-এর থেকে 3 বড়। কিন্তু খ্রিস্টপূর্বাব্দ কেমন? যেটাতে হচ্ছে 1 বড় আর 1-এর থেকে -2 ছোট, 2-এর থেকে -3 ছোট। এমন করে যদি 500 বছর আমরা যাই, তাহলে হবে আজ থেকে 2500 বছর আগে। তো সেটাই হচ্ছে খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ। তারপর দেখি এখানে কি আছে। এই যে প্রথম শতক দেখতে পাচ্ছ, কি আছে? প্রথম শতক, দ্বিতীয় শতক, তৃতীয় শতক। যখন খ্রিস্টপূর্বাব্দ মানে যীশুখ্রিস্টের জন্মের আগের সময়কাল, ওই যে -1 -2, সেই সময়কালটা যদি হয়, যদি এখানে আছে 300 থেকে 201, মানে এরা 300 থেকে বড় থেকে ছোটোর দিকে আসে, 300, 299, 288, এমন করে খ্রিস্টপূর্বাব্দ চলে। তো 300 থেকে 201 আসবে, তখন হবে তৃতীয় শতক, মানে এই যে তৃতীয় শতক। আর 200 থেকে 101 আসবে, তখন হবে দ্বিতীয় শতক, কারণ এখানে 2 আছে। আর তারপর এখানে 100 থেকে 1 আসবে, সেটা হবে প্রথম শতক। কিন্তু আমাদের খ্রিস্টাব্দে আবার 1 বছর বাদ দেওয়া হয়। যেমন এখন 2000 সাল চলতেছে ধরো, তাহলে 2000 সালটাকে হবে কি? এটা হবে একাবিংশ। 2001 সাল, 2001 সালের পর সেটা হবে একাবিংশ। কিন্তু সেটা তো 2000 চলছে, তাহলে এটা বিংশ হওয়া দরকার, কিন্তু এখানে হয় একাবিংশ। তাহলে যেমন তাহলে এখন মনে করো 1800 সাল, সেটা তাহলে কী হবে? সেটা হবে ঊনবিংশ। কেননা খ্রিস্টাব্দে 100 বছর পিছিয়ে চলি, ওকে, তার জন্য। তারপর আছে 1000 বছর একসঙ্গে সহস্রাব্দ। 1000 বছর একসাথে কি? সহস্রাব্দ। সহস্র মানে 1000, তার জন্য সহস্রাব্দ। আবার 100 বছর বোঝাতে শতাব্দ বা 100, 100 বছর বোঝাতে শতাব্দ বা শতক, ওকে। আর 10 বছর বোঝাতে আমরা লিখি দশক, কিন্তু সেটাকে আবার দশাব্দ লিখি না। তারপর কি আছে, এক সময় মানুষ কথা বলতে পারতো না, তাহলে তখন তারা নিজের মনের ভাব অপরকে কেমন করে বোঝাতো? তার জন্য মানুষ অনেক চেষ্টা করে, তারা করতো কি, অপরকে নিজের মনের ভাব বোঝানোর জন্য নিজে অঙ্গভঙ্গি করতো। যেমন কোনো কিছু আমরা দেখাই দিই না, যে আমার বলি এরকম, তো তারা তেমনভাবে তাদের মাথা নাড়াতো, হাত নাড়াতো, যাতে সবাই বুঝতে পারে। কিন্তু এমনভাবে তাদের সব কথা বোঝা সম্ভব হলো না। তার জন্য তারা ধীরে ধীরে চেষ্টার পর করলো কি, ছবি আঁকতে শিখলো। তারা তখন ছবির মাধ্যমে নিজের কথা অন্যকে বোঝাতো। আর যদি সবাই মিলে কোনো কিছু স্বীকার করে, তার ছবি তারা এঁকে রাখতো, তাদের যে অন্যান্য জায়গায় যে মানুষগুলো থাকতো তাদের দেখানোর জন্য। আর তারপর তারা এভাবে ছবি আঁকতে আঁকতে অক্ষর তৈরি করলো। তার ফলে করলো কি, মনে করো ক আর খ পাশাপাশি বসালো, তার মানে তারা বলল যে এর মানে হচ্ছে খিদে পেয়েছে।
তারা এমন করে নিজেরা শব্দের মানে তৈরি করতে শুরু করলো। আর আমরা এই যে প্রাচীন মানুষরা আছে তাদের সম্বন্ধে জানতে পারি কেমন করে, মাটির তলার জিনিস যেগুলি জিনিস চাপা পড়ে আছে সেগুলি উদ্ধার করে। কিন্তু এই যে মাটির তলার যে জিনিসগুলো আছে সেগুলি কোথা থেকে এলো? সেগুলি এলো ওই যে প্রাচীন মানুষরা যে বাস করত, তারা সেখানে যে সভ্যতা করে তুলেছিল, সেই সভ্যতা যখন নষ্ট হয়ে যায় তখন হয় কি, তারা মাটির তলায় চাপা পড়ে যায়, বা তারা যে সমস্ত জিনিস বানিয়েছিল সেগুলি অনেক দিন ধরে মাটিতে পড়ে থাকার ফলে অন্যান্য জায়গার বালি আছে সেগুলি উড়ে এসে সেই জিনিসটাকে ঢাকা দিয়ে দেয়। তার ফলে আরও বিভিন্ন জায়গার মাটি বালি এসে সেই জিনিসগুলিকে মাটির তলায় চাপা গড়িয়ে দেয়। বা আরও অন্যান্য সভ্যতা আছে যেগুলিতে, যেমন মহেঞ্জোদারো আছে, সেখানে কী হয়, সেই সভ্যতা যখন শেষ হয় তখন একটা বন্যা আসে, সেই বন্যায় সেখানকার যত ঘর বাড়ি যত কিছু আছে সেগুলি ডুবে যায়। তার ফলেও তারা মাটির তলায় চাপা পড়ে যায়। আর বর্তমানে যখন আমরা খননকার্য করছি বা আমাদের ঐতিহাসিকেরা খননকার্য করছেন, তখন তারা সেই মাটির তলার চাপা পড়ে যাওয়া জিনিসগুলিকে উদ্ধার করেন। তার জন্য মাটির তলায় জিনিস আছে, আর সেগুলি থেকে আমরা সেই প্রাচীন মানুষের ইতিহাস জানতে পারি। তারপর কী আছে, আর মাটির তলায় কী কী থাকে? অনেক কিছু থাকে। মুদ্রা থাকে, গয়না থাকে, অস্ত্রশস্ত্র থাকে, মূর্তি থাকে, মানুষের কঙ্কাল থাকে, শরীরের ঘরবাড়ি থাকে। আর আমরা মাটির তলা থেকে পুরোনো দিনে যাই পাই না কেন, সেটাই হচ্ছে ইতিহাসের উপাদান। আর এই উপাদানগুলি যারা খোঁড়াখুড়ি করেন বা যারা খুঁজে বের করেন তারা হচ্ছে প্রত্নতাত্ত্বিক। প্রত্ন মানে বা পুরা মানে হচ্ছে পুরনো, আর তাত্ত্বিক মানে হচ্ছে পণ্ডিত মানুষ। কিন্তু প্রত্নতাত্ত্বিক মানে পুরনো মানুষ নয়। আর যেগুলি জিনিস আমরা মাটির তলা থেকে খুঁজে পাই সেই জিনিসের নাম হচ্ছে কি পুরাবস্তু বা প্রত্নবস্তু। আর আরেকটু আগেই বললাম, যে সময়ের কোনো লেখা ছিল না সেই সময় সম্পর্কে জানার একমাত্র উপাদান হচ্ছে মাটির তলা থেকে আমরা যে সমস্ত জিনিস পাই সেগুলি। এখানে আছে জাদুঘর। জাদুঘর মানে কি, আমরা যে মাটির তলা থেকে পুরনো দিনের যা জিনিস পাই সেগুলি যে ঘরে রাখা হয়, সংক্ষেপে একদম, ঠিক আছে? জাদুঘর কাকে বলে? আমরা মাটির তলা থেকে পুরনো দিনে যাই পাই সেগুলি যে ঘরে সংরক্ষিত করা হয় বা সুরক্ষিতভাবে রাখা হয়, সেই ঘরের নাম হচ্ছে জাদুঘর। তারপর আছে, মনে করো পুরনো দিনের আমরা কিছু জিনিস পাইলাম, বা প্রত্নতাত্ত্বিকরা বা আমাদের ঐতিহাসিকরা কোনো কিছু পেয়েছেন, তারপর তারা করে কি, সেগুলি একটাকে অপরটার সাথে মেলানোর চেষ্টা করে। ওকে, একটাকে অপরটার সাথে জোড়ার চেষ্টা করে। কেন জোড়ার চেষ্টা করে? যাতে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার মিল থাকে, মিল আছে কিনা তারা দেখতে চায়। তো এমন একটা খেলা আছে, এই যে এই খেলায় একটা সাথে আরেকটা জুড়তে লাগে। ওকে, তো প্রত্নতাত্ত্বিকরা করেন কি, এমনভাবে যত তারা পুরনো দিনের জিনিস পান সেগুলিকে একটার সাথে আরেকটার জোড়ার চেষ্টা করেন। আর এই খেলাটির নামই হচ্ছে জিগসো পাজল। যে খেলায় একটা জিনিসের সাথে আরেকটা জিনিস মেলাতে হয় তার নাম হচ্ছে জিগসো পাজল। আর যেহেতু প্রত্নতাত্ত্বিকরা বা আমাদের ঐতিহাসিকেরা সেই পাওয়া জিনিসগুলোকে তারা একটার সাথে আরেকটা জোড়ার চেষ্টা করেন, তার জন্য তারও নাম রাখা হয়েছে জিগসো পাজল। তারপর আছে কি দেখি, আর একটু আগে বললাম যে হরপ্পা সভ্যতার যে অক্ষর আছে বা লেখা আছে সেটা আমরা আজও পড়তে পারিনি। আর সেগুলি হরপ্পা সভ্যতার যে এই যে আমরা লেখাগুলি পেয়েছি সেগুলি কোথা থেকে পেয়েছি? মাটির তলা থেকে পেয়েছি। কারণ হরপ্পা সভ্যতার মানুষরা যখন এগুলি লেখেন তখন তারা তো কিছু সময় পর মারা যান, তখন তাদের যে লেখা সেগুলি মাটি চাপা পড়ে। আর সেগুলি আমাদের ভারতীয় ঐতিহাসিক দয়ারাম সাহানি আর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1920-21 সালে তারা সেগুলি খুঁজে বের করেন। আর তখন থেকে আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে জানতে পারি। কিন্তু হরপ্পা সভ্যতার যে লেখাগুলি আছে সেগুলি আজও পড়তে পারিনি। আর হরপ্পা সভ্যতার শুধু হরপ্পা সভ্যতা না, যে কোনো জায়গারই যেখানে প্রত্নতাত্ত্বিকরা বা ঐতিহাসিকেরা কোনো জিনিস পাওয়ার জন্য খোঁজাখুঁজি করেন সেই জায়গাটির নাম হচ্ছে প্রত্নক্ষেত্র। আর মাটির তলা থেকে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, যেমন নগরের ধ্বংস পাওয়া যায়, বাড়ি ঘর রাস্তাঘাট সব কিছু পাওয়া যায়, শিলমোহর পাওয়া যায়। শিলমোহর মানে বড় একটা এরকম মাটির শিল বা পাথরের শিল যার উপর কোনো কিছু লেখা থাকে। ওকে, তারপর শস্যের দানা পাওয়া যায় যেগুলি থেকে আমরা জানতে পারি তারা কী কী খেত। মানুষের কঙ্কাল পাওয়া যায় যেগুলি থেকে আমরা জানতে পারি তখনকার মানুষ কত বুদ্ধিমান ছিল। তারপর আছে কি, প্রত্নবস্তুর পরে আছে গুরুত্বপূর্ণ হচ্ছে শিলালেখগুলি। শিলালেখ বললাম আরেকটু আগে যে
শিলালেখ পাথরেরও হয়। মনে করো পাথরের কোনো চ্যাপ্টা পাথরের উপর কোনো কিছু লেখা হলো, সেটা হবে শিলালেখ। মনে করো একটা মাটির পাতের উপর কোনো কিছু লেখা হলো, সেটা হবে লেখ। ওকে, কোনো কিছু ধাতুর পাতের উপর লেখা হলো, সেটা হবে তাম্রলেখ বা ধাতু লেখা হবে। সেটা কেন লেখা হয়েছে? মনে করো একটা রাজা আরেকজনকে জমি দান করলেন, একজন রাজা একজন প্রজাকে তার জমি দান করলেন। তখন রাজা যে সেই প্রজাকে এই জমিটা দান করলেন, তার প্রমাণ কি? তার জন্য রাজা করেন কি, কোনো একটা এরকম চ্যাপ্টা পাথর বা মাটির শিল বানিয়ে তার উপর লিখে দিত যে আজ থেকে এই জমিটা ওর। কে দান করলো, রাজা, আর কাকে দিল, তার দুজনেরই নাম সেখানে লেখা থাকে। আর এমনই হচ্ছে আবার প্রশস্তি। প্রশস্তি কি? এমনই একটা শিল থাকবে, তার মধ্যে রাজা আর প্রজা সম্বন্ধে কোনো কিছু লেখা থাকবে না, শুধু রাজা সম্বন্ধে লেখা থাকবে। রাজার সম্বন্ধে গুণগান করা হবে, রাজাকে মহান হিসেবে দেখানো হবে, রাজার সম্বন্ধে ভালো ভালো জিনিস বলা হবে। সেটাই হচ্ছে প্রশস্তি। প্রশস্তি মানে রাজার সম্বন্ধে ভালো ভালো জিনিস বলা বা রাজার গুণগান করা। তাছাড়া মুদ্রা সম্বন্ধে আমরা প্রাচীন ভারত সম্পর্কে, যে সময় সম্পর্কে জানার জন্য আমরা কোনো সাহিত্যিক উপাদান পাই না, মানে বই, ঠিক আছে, বই খাতা সেগুলি পাই না, সে সময় সম্পর্কে জানার অন্যতম উপাদান হলো মুদ্রা। কারণ মুদ্রা থেকেও জানা যায় যে তখন কে রাজা ছিল, কারণ মুদ্রায় রাজার ছবি থাকতো, আর মুদ্রায় সময়ও থাকতো যে এটা কত সময়কার মুদ্রা, ঠিক আছে। তাই মুদ্রা থেকে আমরা সেই সময় সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তার সাথে সাথে প্রত্নতাত্ত্বিক উপাদান মানে হচ্ছে স্থাপত্য, ভাস্কর্য আর চিত্রকলা। স্থাপত্য কি? বাড়ি, বড় বাড়ি বা প্রাসাদ, আর হচ্ছে রাস্তাঘাটগুলি আর মন্দিরগুলি। আর ভাস্কর্য মানে কি? এই যে বাড়ি, রাস্তাঘাট আর মন্দিরগুলি থাকবে, তার দেওয়ালে যে ছবি আঁকা হতো সেটি হচ্ছে ভাস্কর্য। আর চিত্রকলা মানে কোনো কিছু যারা চিত্রকলা চিত্র করতো, চিত্র বা ছবি আঁকতো, তারাই হচ্ছে চিত্রকলা, সেটাকে বলা হয় চিত্রকলা। তারপর কী হচ্ছে দেখি, তাহলে এখানে আছে প্রাচীন ভারতের ইতিহাস জানার অন্যতম প্রধান উপাদান হচ্ছে কি? সাহিত্যিক উপাদান। সাহিত্যিক উপাদান মানে ওই যে বিভিন্ন ধরনের বই, যেমন বৈদিক সাহিত্য বই, গীতা একটা বই, রামায়ণ মহাভারত একটা বই, এগুলি থেকে যেটা জানা যায় সেটা হচ্ছে সাহিত্যিক উপাদান। তবে সাহিত্যিক উপাদানের উপর শুধু ভিত্তি করা যায় না, কারণ সাহিত্যিক উপাদানের মধ্যে অনেক কিছু কল্পনাও থাকে। তার জন্য সাহিত্যিক উপাদান পাওয়া গেলেও তার সাথে প্রত্নতাত্ত্বিক উপাদানের যদি মিল থাকে তবে সেটাকে বলা হয় ইতিহাস। কারণ ইতিহাসে কল্পনার কোনো জায়গা থাকে না, কল্পনা ইতিহাসে লেখা হয় না, ইতিহাসে কোনো গল্প থাকে না, যেটা থাকে সেটা হচ্ছে সত্যি। তো এই সাহিত্যিক উপাদানকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি? দেশীয় সাহিত্য, আরেকটা হচ্ছে বিদেশি সাহিত্য। দেশীয় সাহিত্য কি? যেগুলি আমাদের ভারতীয় ঐতিহাসিকরা লিখেছেন সেটি হচ্ছে দেশীয় সাহিত্য। আর যেগুলি বাইরের লোক এসে আমাদের ভারতে লিখেছেন, তারা তো আমাদের দেশের ভাষাও জানতো না, সেটা হচ্ছে বিদেশীয় সাহিত্য। আর বিদেশিদের মধ্যে মেনলি হচ্ছে গ্রিক, রোমান আর চীনারা। আর দেশীয় সাহিত্যকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ধর্ম ভিত্তিক, আরেকটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ। ধর্মভিত্তিক সাহিত্যের মধ্যে প্রধান হচ্ছে কি? বৈদিক সাহিত্য, যেটা থেকে 1500 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টপূর্বের ইতিহাস জানা যায়। খ্রিস্টপূর্ব কি আরেকটু আগে আলোচনা করলাম। ওকে, তাহলে বৈদিক সাহিত্য হচ্ছে ধর্মভিত্তিক সাহিত্যের মতো প্রধান। ধর্মনিরপেক্ষ সাহিত্য থেকেও বিভিন্ন ধরনের জিনিস জানা যায়, যেমন রাজনীতি, ব্যাকরণ, বিজ্ঞানের বইতেও সেই সময়ের সমাজ, রাজনীতি, অর্থনীতি সম্বন্ধে অনেক কিছু থাকে। বাণভট্টের হর্ষচরিত হচ্ছে ধর্মনিরপেক্ষ সাহিত্য। বাণভট্টের হর্ষচরিত এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের ক্লাস 6-এর, বাণভট্টের হর্ষচরিত। তারপর আছে এই যে দেখো প্রত্নতাত্ত্বিক উপাদান মানে কি? তখনই বললাম যে শিল্প বস্তু, যেমন স্থাপত্য, ভাস্কর্য, চিত্র বা ছবি, তারপর আছে মুদ্রা, তারপর ওই যে লেখ থাকে, শিল, তারপর আছে মাটি খুঁড়ে পাওয়া প্রত্নতাত্ত্বিক জিনিসগুলি। মাটি খুঁড়ে আমরা যত কিছু পাই সেগুলি পরে সব কিছু প্রত্নতাত্ত্বিকের মধ্যে বেশিরভাগই। ওকে, তাহলে স্থাপত্য বললাম বাড়ি, ঘর, বড় বাড়ি, প্রাসাদ, রাস্তাঘাট, সেগুলি হচ্ছে স্থাপত্য। আর ভাস্কর্য কি? এই প্রাসাদ, বাড়ি, মন্দিরের গায়ে যে ছবি থাকে সেগুলি। আর মুদ্রা, যেগুলি রাজারা ব্যবহার করতো, রাজারা তৈরি করতো, সেখানে রাজার নাম থাকতো, রাজার ছবি থাকতো, সময় থাকতো। আর লেখক কি? যেখানে রাজা যদি কাউকে জমিদান করতো, তখন বললাম যে রাজা যদি কাউকে জমিদান করতো তখন সেখানে লিখে দিত যে আজ থেকে এই জমিটা ওর। আর লেখার মধ্যে আরেকটা ভাগ আছে প্রশস্তি। প্রশস্তি কি? যে লেখায় শুধু রাজার গুণগান করা হবে। আর মাটি খুঁড়ে পাওয়া জিনিস, যেমন পুরনো মানুষের ব্যবহার করা জিনিসপত্র, যেমন হাতিয়ার থাকে, হাতকুড়োল, শিলনোড়া, হামানদিস্তা, আরও অনেক কিছু।
তারপর আছে কি এখানে সাহিত্যিক উপাদান, যে একটা হচ্ছে দেশীয় সাহিত্য, আরেকটা হচ্ছে বিদেশি সাহিত্য। দেশীয় সাহিত্যকে ধর্মনিরপেক্ষ আর ধর্মভিত্তিক এই দুই ভাগে ভাগ করা যায়, আর বিদেশি সাহিত্যকে গ্রিক বিবরণ, রোমান বিবরণ আর চীনা বিবরণ এই তিন ভাগে ভাগ করা যায়, কারণ এরাই হচ্ছে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদেশিদের মধ্যে।